আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে প্রোটিজিম পিজিআর সম্পর্কে, যেটাতে থাকে সামুদ্রিক শৈবালের নির্যাস। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিভিন্ন সময় আমার ভিডিওতে কমেন্ট করে যে এই প্রোটিজিম সম্পর্কে যেন আপনাদেরকে একটু আমি বিশ্লেষণ করে বলি। সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। প্রিয় বন্ধুরা, এই প্রোটিজিম পিজিআরটি এটি বাজারে সাধারণত সিনজেন্টা কোম্পানি এটি মার্কেট করে থাকে এবং এই প্রোটিজিম পিজিআর এর ভিতরে কি কি জিনিস আছে আপনারা এই যদি পিজিআর এর যেই বোতলটি থাকে সেটি আপনারা খেয়াল করবেন, তখন দেখবেন যে এখানে পিএইচ দ্রবণ আছে, যেটা কিনা আছে 3.5 থেকে 7, এরকম একটি কথা লেখা আছে। এখানে রয়েছে এলজেনিক অ্যাসিড 1%, এখানে রয়েছে হাইড্রোলাইজড প্রোটিন, এটি রয়েছে 1%, এখানে রয়েছে নাইট্রোজেন 5%। এই জিনিসগুলো কিন্তু আপনারা লেখা দেখতে পারবেন এর সঙ্গে। আর দুইটি লেখা আছে, তার ঘনত্ব কতটুকু বাকি, ওগুলো হচ্ছে কনসেন্ট্রেশন লেখা। কিন্তু মূলত এই যে সামুদ্রিক শৈবাল যে নির্যাসটার ভিতরে আছে, এই নির্যাসে এই চারটি জিনিস পাওয়া যাচ্ছে। একটা পিএইচ পাওয়া যাচ্ছে 3.5 থেকে 7 পর্যন্ত দ্রবণ, একটি দ্রবণ পাওয়া যাচ্ছে পিএইচ এর দ্রবণ। এই দ্রবণটির মান হচ্ছে 3.5 থেকে 7। এরজেনিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, হাইড্রোলাইজ প্রোটিন এবং নাইট্রোজেন। এখন এই চারটে উপাদানই কিন্তু এই শৈবাল নির্যাস থেকে পাওয়া হয় এবং এরা ফসলে যখন আমরা এই প্রোটিজিনটা আমরা স্প্রে করি বা মাটির সঙ্গে আমরা অর্থাৎ সেচের সঙ্গে দিয়ে দিই, তখন এরা ফসলে কি কি ভূমিকা রাখতে পারে সেটাই হচ্ছে হলো এই প্রোটিজিমের পিজিআর এর কার্যক্রম। পিজিআরটা মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। আমরা জানি যে উদ্ভিদের কার্যক্রমগুলো ব্যালেন্স করার জন্য মূলত কাজ করে থাকে উদ্ভিদ হরমোন, এবং 5টি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন রয়েছে। কি কি রয়েছে সেটা হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। তো এই হরমোনগুলোকে ব্যালেন্স করতে হচ্ছে এই পিজিআর বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক যেগুলা আমরা ব্যবহার করি সেগুলো সহায়তা করে। এটি কিন্তু কোনো আলাদা সার নয়, বা এটি কোনো আলাদা নিউট্রিয়েন্ট নয়, বা হচ্ছে এটি কোনো ধরনের কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা অ্যান্টিবায়োটিক, এগুলো কিন্তু না। এরা হচ্ছে এই হরমোনগুলোকে ব্যালেন্স করার জন্য কাজ করবে, অনেকটা হরমোনের মতো ভূমিকা পালন করে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন জানার চেষ্টা করি যে এটা কোনটা আসলে কি কাজগুলো করে। এই যে এলজেনিক অ্যাসিডটা সম্পর্কে আমরা একটু আগে জানা বা বোঝার চেষ্টা করি। এলজেনিক অ্যাসিডটা কি কি ভূমিকা রাখে? এলজেনিক অ্যাসিডটা সবথেকে ভূমিকা রাখবে কোথায়? সেটা হচ্ছে কি, এই যে যখন আমরা একটি গাছ, সেই গাছের এই যে পাতা, শিকড়, এই যে গাছের কাজটা কি? গাছের কাজ হচ্ছে সে এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছের পাতার ভিতরে যে ক্লোরোফিল থাকে, গাছের কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট নামে একটি অংশ আছে, ক্লোরোপ্লাস্টে এই ক্লোরোফিলটা থাকে। এই ক্লোরোফিলটার রং কিন্তু সবুজ, যার কারণে আমরা পাতাকে সবুজ দেখতে পাই। এই ক্লোরোফিল এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে আর এই মাটি থেকে শিকড়ের সাহায্যে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান এবং পানি গ্রহণ করে এইখানে কোষের ভিতরে একটা অংশ থাকে মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় খাদ্য উৎপাদন ফ্যাক্টরি। তো ওরা গাছের জন্য খাদ্য উৎপাদন করে। এই এই খাদ্যটি এই পাতায় সুক্রোজ আকারে জমা থাকে। এই সুক্রোজটি কিন্তু পরবর্তীতে যে এই যদি আমরা পেঁয়াজ রসুন লাগাই নিচে কন্দ গঠন করে, যদি আমাদের গাছ ফল গাছ হয় তাহলে গাছে এরকম ফল ধরতে সহায়তা করে। এই ফল এগুলো কার্বোহাইড্রেট আকারে থাকে। ফল হোক বা কন্দ হোক, যেটাই হোক, কার্বোহাইড্রেট আকারে থাকে। এবং এই সুক্রোজটাই কিন্তু ফল হওয়ার সময় বা কন্দ গঠনের সময় এই গাছের পাতা থেকে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এই ফলে যে ফল গঠন করে বা কন্দে যে কন্দে গঠন করে, অর্থাৎ দানা গঠন করে। এই ক্ষেত্রে এই যে এলজেনিক অ্যাসিড কি কাজটা আসলে করবে, এটা হচ্ছে আমরা এখন জানবো। সে প্রথমত যে কাজটি করবে সেটা হচ্ছে এই যে যেই খাদ্য তৈরি করা সূর্য আলোকে কাজে লাগিয়ে সেখানটায় একটা প্রোটিন সংশ্লেষণটা হয়। এই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমেই কিন্তু খাবারটা প্রথমে গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, তারপরে সুক্রোজে পরিণত হয়। এই প্রোটিন সংশ্লেষণে কিন্তু এই অ্যালজিনিক অ্যাসিডটা মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, গেল। আচ্ছা, আমরা কি জানি সেটা হচ্ছে যে গাছের যে হরমোনটা নাম হলো অক্সিন, এই অক্সিন হরমোনের কাজ হচ্ছে গাছের কোষটাকে বৃদ্ধি করা।
তো এই অক্সিন হরমোনটার কাজটা অনেকটা করে থাকে এই এলজেনিক অ্যাসিড। কি করবে তারা? এই যে গাছ যে একটার সাথে একটা কোষ পাশাপাশি মিশে থাকে, এরকম আমরা যত প্রাণী আছি, মানুষ বলেন, গাছ বলেন, এরকম কোষ একটার গায়ে একটা লেগে থাকে, বিভিন্ন কোষ। এই যে উদ্ভিদ কোষ লেগে থাকে একটার গায়ে একটা। এই যে যেই উদ্ভিদ কোষের যে পর্দা, এই উদ্ভিদ কোষের পর্দাগুলো সেলুলোজ এবং হেমিসেলুলোজ, এই দুই ধরনের উপাদান থাকে আর কি। সেলুলোজ এবং হেমিসেলুলোজ, এই যে দুই ধরনের যৌগ দিয়ে গঠিত হয় পর্দাগুলো। এই সেলুলোজ আর হেমিসেলুলোজ নরম করে ফেলে এই এলজিনিক অ্যাসিডটা, অথবা সাইটোকাইনিনও এই কাজটা, মানে অক্সিনও এই কাজটা করে থাকে, যে উদ্ভিদ কোষের যে পর্দা, এই পর্দাটা কিন্তু নরম করে। উদ্ভিদ কোষের পর্দাকে নরম করার কারণেই কিন্তু কোষগুলো বৃদ্ধি পাওয়ার সুযোগ পায়, কোষগুলো বাড়ার সুযোগ পায়, কোষগুলো নরম হওয়ার সুযোগ পায়। পরবর্তীতে যাতে করে কোষটা ভেঙে আরো কোষ হতে পারে, সেই সুযোগটার জন্য কোষগুলো নরম হওয়া লাগে। সেই কারণে হচ্ছে এই সেলুলোজ বা হেমিসেলুলোজ যে পর্দাগুলো, এই পর্দাগুলো শক্তভাবে থাকলে কিন্তু সেটা পারে। পর্দাগুলোকে নরম করার জন্য এই এলজেনিক অ্যাসিড মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, আর কি কাজ করবে? এই এলজেনিক অ্যাসিড করবে কি, এই যে যেই উদ্ভিদ যেই আয়নগুলো মানে গ্রহণ করে পানি থেকে, বিশেষ করে যে ধরনের পুষ্টিগুলো অল্প পরিমাণে লাগে, যেমন ধরুন এই যে ম্যাগনেসিয়াম, আয়রন, তারপরে হচ্ছে বোরন, এই যে যেই আয়নগুলো, অর্থাৎ যে প্রোটিনগুলো আমরা যে সার দিই মাটিতে, সেখান থেকে পানিতে দ্রবণীয় হয়, সেই দ্রবণ থেকে এই আয়ন আকারে থাকে, সেখান থেকে হচ্ছে উদ্ভিদ শিকড়ের মাধ্যমে গ্রহণ করে। এই আয়নগুলো সবসময় উদ্ভিদ গ্রহণ করতে পারে না, এর অনেকগুলো কারণ থাকে। আরো অন্যান্য আয়ন এখানে থাকে, আরো নানা ধরনের বাধা থাকতে পারে। এই সমস্যাগুলোর কারণে কিন্তু সবসময় সঠিকভাবে উদ্ভিদ এগুলো গ্রহণ করতে পারে না। কিন্তু এলজেনিক অ্যাসিড কি করবে? সে এই আয়নগুলোকে, ছোট ছোট যে মানে পুষ্টি উপাদানগুলো আছে, এই ক্ষুদ্র পুষ্টি উপাদানগুলোকে সে যাতে গাছ সহজে গ্রহণ করতে পারে, সেই কাজটা করার জন্য মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে এই এলজেনিক অ্যাসিড। সে আর একটা কি গুরুত্বপূর্ণ কাজ করবে? সে গাছের স্ট্রেস রিলিজ করে। গাছ যদি কোনো কারণে কোনো সমস্যায় পড়ে, সমস্যা কি কারণে পড়তে পারে? সমস্যায় পড়তে পারে ধরুন, যদি কোনো কারণে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় বা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের অনেক ধরনের সমস্যা হয়। তার শারীরবৃত্তিক কাজগুলো করতে সমস্যা হয়, তার শিকড়ের এই পানিগুলো গ্রহণ করতে সমস্যা হয়। তারপরে ধরো যদি খরা হয়, মানে গাছের এখানে দেখা যাচ্ছে শিকড়ে যে পানি প্রয়োজন, যে পরিমাণ রসের প্রয়োজন, সেই পরিমাণ রস বা পানি নেই বা কম আছে, তখন কিন্তু গাছ একটা স্ট্রেসে বা চাপে পড়ে। ওই চাপে পড়লে সে সময় কিন্তু গাছ এই উপাদানগুলো বা সহজে গ্রহণ করতে পারে না, এবং তার এই যে যেই ফটোপিরিয়ডিজমের মাধ্যমে যে যে সূর্যের আলো থেকে যেই ফসফোরাইলেশনের মাধ্যমে খাদ্য তৈরি করা, এই কাজগুলো কিন্তু তখন পারে না। তো এই সময়টা এলজেনিক অ্যাসিড সহায়তা করে এই স্ট্রেসটাকে রিলিফ করার জন্য। আর একটা কি কাজ হয়, সেটা হচ্ছে যে যদি আমরা গাছে কোনো হেভি মেটাল ব্যবহার করে ফেলি, বা কোনো ধরনের কোনো, আমরা যে বিভিন্ন স্প্রে গুলো করি, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের এরকম পুষ্টি উপাদানের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হয় কি, গাছ একটা স্ট্রেসে পড়ে। গাছ তখন তার টার্গার প্রেশারটা হারায়, অর্থাৎ সে স্ট্রেসে পড়ার কারণে তার কোষগুলো ড্যামেজ হয় এবং সে প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে না। যখন ধরে রাখতে পারে না, তখন কিন্তু গাছ দুর্বল হয়ে যায়, গাছ নেতিয়ে পড়ে, এবং গাছটা কিন্তু আর খাবার তৈরি করতে পারে না। তখন গাছ আস্তে আস্তে কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এই স্ট্রেস কন্ডিশন থেকে রিলিফ করার জন্য সে ভূমিকা রাখে। কিভাবে ভূমিকাটা রাখবে? কারণ হচ্ছে, যখনই গাছ এই ধরনের কোনো স্ট্রেস কন্ডিশনে পড়ে, সেটা তাপমাত্রার কারণে হোক, খরার কারণে হোক, বা সেখানে কোনো হেভি মেটাল স্প্রে করার কারণে হোক, তখন হয় কি, এখানে আরওএস, এই আরওএস নামে একটি, যেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বলে একটা কথা আছে, সংক্ষেপে আরওএস বলা হয়। তারা কি করবে? তারা কিন্তু তখন এই, এখানে সংখ্যাটা বেড়ে যায়। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের সংখ্যাটা অনেক বেশি পাতার ভিতরে বেড়ে গেলে, তখন কিন্তু পাতাটা বিষাক্ত হয়ে যায়। সে আর ঠিকমতো খাদ্য উৎপাদন করতে পারে না, এবং বিভিন্ন পুষ্টি উপাদানগুলো কিন্তু সঠিকভাবে সে ব্যালেন্স করতে পারে না, হরমোন গুলো ঠিকভাবে কাজ করতে পারে না। তো এই আরওএস এর মধ্যে সে কি কি মূলত আসলে রয়েছে বেশি? এই আরওএস গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে গ্রুপটা আমরা বলছি, আরওএস গ্রুপটা সাধারণত দেখা যায় যে এখানে কয়েকটা গ্রুপ থাকে। যেমন ধরুন এরকম সুপার অক্সাইড আয়ন বলা হয় যেটাকে, অর্থাৎ এই যে সুপার অক্সাইড আয়ন থাকে, হাইড্রোজেন পার অক্সাইড থাকে, তারপর ধরেন হাইড্রোক্সাইড রেডিকেল থাকে এরকম, আবার সিংলেট অক্সিজেন থাকে, এই যে এরকম থাকে সেটা। এটা আমি রাসায়নিক সংকেতগুলো দিতে বুঝালাম আর কি। তো এই যে যেই গ্রুপটা, এই আরওএস এর যে গ্রুপটা, এরা যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, কখন বেড়ে যায়? যখন গাছ কোনো স্ট্রেসে পড়ে, বিভিন্ন কারণে যখন কোনো চাপে পড়ে গাছ, তখন এই আরওএস এই ধরনের যৌগ আয়নের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু গাছ খুব ক্ষতিগ্রস্ত হয়, গাছ তার স্বাভাবিক কার্যক্রমটা করতে পারে না। তো এই আরওএস টা বৃদ্ধি কিন্তু এই কারণে খুব ক্ষতিকর। তো অ্যালজেনিক অ্যাসিড কি করবে? তারা এই আরওএস বৃদ্ধিটাকে কমিয়ে দিবে। স্বাভাবিক আরওএস কিন্তু প্রয়োজন রয়েছে, কিন্তু অতিরিক্ত আরওএস টা কিন্তু গাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। তো
এলজেনিক অ্যাসিডটা তখন সেটাকে এরকম কমে যেতে সহায়তা করে। এভাবে সে কি করবে, সে এই যে প্রোটিন সিনথেসিস করবে, এই আরওএস কে কমাতে সাহায্য করবে। এই কাজগুলো করলে কি হবে, আবার এই যে এই ক্ষুদ্র নিউট্রিয়েন্ট গুলো গ্রহণ করতে সাহায্য করবে। তখন কি হবে, তখন কিন্তু গাছ তার যেই বৃদ্ধিগুলো, বিশেষ করে তার যে বিভিন্ন যে ফুল এবং ফলের বৃদ্ধি, ফুল ফল বৃদ্ধি পাওয়া, তারপরে হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া, এই ফটোসিনথেসিস করে খাদ্য উৎপাদন করা, এবং তার শাখা প্রশাখারও যে বৃদ্ধি হবে, স্বাভাবিক বৃদ্ধি, এই বৃদ্ধিগুলোকে তখন সে সচল রাখে। তখন গাছ ভালো বাড়তে পারে ফটোসিনথেসিসটা সুবিধা হওয়ার কারণে। এই ভূমিকাগুলো কিন্তু অ্যালজেনিক অ্যাসিডটা রাখে। আচ্ছা, এরপরে আমরা আর একটা কি বলছিলাম, যে হাইড্রোলাইজড আয়ন। এই হাইড্রোলাইজড প্রোটিন, হাইড্রোলাইজড প্রোটিনটা কি? এই হাইড্রোলাইজড প্রোটিনটা হলো এক প্রকার বলতে পারেন রেডিমেড প্রোটিন টাইপের আর কি। যে হাইড্রোলাইজড প্রোটিনটা এটাও প্রোটিন সিনথেসিস করবে মূলত, এই প্রোটিন সংশ্লেষণে মূল ভূমিকা পালন করে। এবং সেই ক্ষেত্রে প্রোটিন প্রোটিন তো মূলত আসলে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াম অ্যাসিড, এইগুলোর মাধ্যমে কিন্তু এগুলো যোগ হয়ে প্রোটিন তৈরি করে। প্রোটিনটাই কিন্তু হচ্ছে গাছের মূলত কোষগুলো বাড়ে, গাছের বৃদ্ধিটাকে ঘটায়, গাছ বলেন, ফুল বলেন, ফল বলেন, সব ক্ষেত্রে। তা এই প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে হাইড্রোলাইজড প্রোটিন যেগুলো, এইগুলো ভূমিকা রাখে। এবং রেডিমেড প্রোটিন হওয়ার কারণে কি হয়, এই গাছ যখন সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে ক্লোরোফিল দিয়ে খাদ্য তৈরি করবে, এই যে যে ফটো ফসফোরেশন যে কাজটা গাছের পাতা করে থাকে খাদ্য তৈরির যে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনটা আবশ্যক। সেই ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোলাইজ প্রোটিনটা বড় ভূমিকা রাখে। আবার একইভাবে এই যে গাছ যখন স্ট্রেসে পড়ে, যেটা বলেছিলাম যে অ্যালজিন অ্যাসিড যেটা ভূমিকাটা রাখে, সেই স্ট্রেসে পড়া অবস্থায় এই যে বিভিন্ন প্রকার স্ট্রেস বলেছিলাম, যে তাপমাত্রার কারণে, খরার কারণে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার হেভি মেটাল যদি স্প্রে করা হয়ে যায় বা মাটিতে যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে যে স্ট্রেসে গাছ পড়ে যাবে, পানি শূন্যতা দেখা দিবে, এই স্ট্রেসটা ট্যাকেলের জন্য কিন্তু তখন এই হাইড্রোলাইজ প্রোটিনটা বড় ভূমিকা রাখবে। তখন গাছকে কি করবে, পানি শূন্যতা দেখা দিলে গাছকে স্বাভাবিক মানে অর্থাৎ পানিটা স্বাভাবিক রাখার জন্য, গাছের পানির পরিমাণটা স্বাভাবিক রাখার জন্য, গাছটাকে সতেজ এবং সতেজ রাখার জন্য এই হাইড্রোলাইজ প্রোটিনটা কাজ করবে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইড্রোলাইজ প্রোটিনটা কি ভূমিকা পালন করে, হাইড্রোলাইজ প্রোটিনটা কি করবে, সে ঠিক সাইটোকাইনিন নামে যে হরমোনটা আছে, এই সাইটোকাইনিন যে উদ্ভিদ হরমোনটা থাকে, এই সাইটোকাইনিন হরমোনটা কি করে, তারা কোষ বৃদ্ধি ঘটায়, অর্থাৎ একটা কোষকে ভেঙে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে করে কোষ বাড়ায়। তো এই হাইড্রোলাইজ প্রোটিনটা এই কোষ বৃদ্ধিতে ভূমিকা রাখবে, অর্থাৎ কোষ ভেঙে ভেঙে কোষের সংখ্যাটা বাড়াবে। অ্যালজিনিক অ্যাসিডটা কি করবে, সে এরকম কোষ পর্দাকে যেমন নরম করে ফেলে, নরম করলে যখন কোষগুলো একটু এরকম লম্বা হয়ে যায় এবং নরম হয়ে যায়, সেই কোষগুলোকে তখন ভেঙে ভেঙে একাধিক কোষে বা আরো অনেক বেশি বেশি কোষে পরিণত করতে তখন এই হাইড্রোলাইজ প্রোটিনটা মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি দেখেছিলাম, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এই যে পিএইচ দেখেছিলাম আমরা, যে পিএইচ এর একটা দ্রবণ আছে এখানে, যে দ্রবণটা 3.5 থেকে 7। আচ্ছা, এখন পিএইচ এর ক্ষেত্রে আমরা কি জানি, 0 থেকে 14 পর্যন্ত পিএইচ এর রেঞ্জ হয়। তার মধ্যে 0 থেকে 7 পর্যন্ত থাকে হচ্ছে, 1 থেকে 7 পর্যন্ত বা 0 থেকে 7 যেটা ধরেন আপনি, 0 থেকে 7 আমরা ধরি, এটা থাকে হচ্ছে গাছের অ্যাসিডিক কন্ডিশন। আর 7 থেকে 14 হলো তার ক্ষারীয় কন্ডিশন। আচ্ছা, তা এই ধরনের আমরা যে বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করি গাছে, বিভিন্ন প্রকার সার, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক, কীটনাশক, যাবতীয় যে কেমিক্যাল ব্যবহার করি, এতে করে অনেক সময় কিন্তু গাছের শরীরে এবং মাটিতে কিন্তু ক্ষারীয়তার পরিমাণটা বেড়ে যায়। তো পিএইচ দ্রবণ 3.5 থেকে 7, সেটা হচ্ছে যে সাধারণত আমরা গাছ ফসলের ক্ষেত্রে 6.5 থেকে 7.5 পর্যন্ত আমরা একটা নিরপেক্ষ মান ধরে থাকি এই পিএইচ এর। তো এটা হলো কিছুটা অ্যাসিডিক এবং কিছুটা নিরপেক্ষ। তো এই দ্রবণটা যখন এর সঙ্গে থাকে, এটা যদি আমরা গাছে প্রয়োগ করি, তাহলে কি হবে, এই যখন গাছের পিএইচ এর মানটা একটু নেমে আসবে, অর্থাৎ নিরপেক্ষ থেকে একটু অ্যাসিডিক পর্যায়ে চলে আসবে, তখন এই যে যত প্রকার দ্রবণ আছে মানে সার আছে, সে সারগুলো ভেঙে যে আয়নে পরিণত হচ্ছে, সব সারই, ধরেন নাইট্রোজেন বলেন, পটাশিয়াম বলেন, ফসফরাস বলেন, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, যত প্রকার ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আছে, সেই ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টের যে আয়ন গুলো, সেগুলো কিন্তু পিএইচ একটু কম থাকলে, অর্থাৎ একটু হালকা অ্যাসিডিক দ্রবণে অধিক পরিমাণে দ্রবণীয় হয়। তখন কি হয়, এই গাছের ভেতরে এবং মাটিতে শিকড়ের এখানে এটা পৌঁছায় যাওয়ার কারণে হয় কি, তখন এই খুব সহজেই এই যে আয়নগুলো, এই আয়নগুলো দ্রবীভূত হয়ে যায়, গাছের জন্য অ্যাভেলেবল হয়, গাছ খুব সহজে এগুলো গ্রহণ করতে পারে, এবং গাছের ভেতরে যেই কর্ম পদ্ধতিগুলো চলে তার কোষের ভিতরে, সেই পদ্ধতিগুলো তখন খুব সুইফটলি চলে, খুব এফিসিয়েন্টলি এইগুলো কাজ করার সুযোগটা পায়। তা না হলে কিন্তু এরাই কাজ করার সুযোগটি পেত না। তো এরকম যতগুলো আয়ন আছে, সবগুলো আয়নকে এসে সহজে দ্রবণীয় করে ফেলে, সেটি কিন্তু তখন এই গাছের যে কোনো ধরনের শারীরবৃত্তীয় কাজে অনেক বেশি সহায়তা করে থাকে। আচ্ছা, তো
এই হচ্ছে একটি মুখ্য ভূমিকা পালন করে। আরেকটা কি কাজ করবে সে? এই যে দুটা জিনিসের কথা আমরা আগে বলেছিলাম, কি কি? এই যে অ্যালজেনিক অ্যাসিড এবং এই যে হাইড্রোলাইজড, এই যে হাইড্রোলাইজড প্রোটিন, এই যে দুটো উপাদানের কথা আমরা বলেছি এখানে রয়েছে, এই দুটা উপাদান যাতে করে এই গাছের ভেতরে এবং গাছের গোড়ায় যে মাটিতে থেকে এই অঞ্চলটায় থেকে যেন সঠিকভাবে এদের কাজগুলো করতে পারে, এদের রাসায়নিক কাজটা যেন স্বাভাবিক থাকে, এটা যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়ে এর কাজ যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য এই পিএইচ দ্রবণটা একটু কম থাকলে এদেরকে একটা মানে মানে বাঁচার, অর্থাৎ এদেরকে সার্ভাইভ করার একটা শক্তি প্রদান প্রদান করে, অর্থাৎ এরা খুব সুন্দরভাবে থাকতে পারে, এদের কোনো ক্ষতি হয় না এবং তারা সেফলি সুন্দরভাবে থেকে নিজেদের কাজগুলো নিজেরা করে যেতে পারে। যেই কারণে এই পিএইচ দ্রবণটা কমিয়ে আনলে যেরকম নিউট্রিয়েন্ট গুলো তার আপটেক করা খুব অ্যাভেলেবল হয়ে যায়, সহজ হয়ে যায়, পাশাপাশি এই ইউজেনিক অ্যাসিড এবং হাইড্রোলাইজ প্রোটিন এদের কাজ করাটা খুব বেশি সুবিধা হয়, এরা খুব সহজে সার্ভাইভ করতে পারে এবং এদের কাজগুলো চালিয়ে যেতে পারে। আরেকটি কি জিনিস রয়েছে আমরা বলেছিলাম যে 5% নাইট্রোজেন, এই 5% নাইট্রোজেনটা যখন এদের সঙ্গে থাকবে, অর্থাৎ এই পিএইচ দ্রবণের সঙ্গে, ইউজেনিক অ্যাসিডের সঙ্গে এবং হাইড্রোলাইজ প্রোটিনের সঙ্গে, তখন কিন্তু এটা অনেক বড় ভূমিকা পালন করবে। কারণ আমরা দুটি কথা বারবার বলছি যে ইউজেনিক অ্যাসিড এবং হাইড্রোলাইজ প্রোটিন দুটি কিন্তু এই যে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, খাবার তৈরির সময় যে প্রোটিন সংশ্লেষণটা হয় এই সময় কিন্তু সহযোগিতা করে। তো এই সহযোগিতা করার সময় যে প্রোটিনটা সংশ্লেষণ করতে হবে, সে প্রোটিন যদি না থাকে ঠিক মতো, প্রোটিন যদি অ্যাভেলেবল না হয়, তাহলে কিন্তু সে খুব বেশি গাছের বৃদ্ধি ঘটাতে পারবে না। গাছের কাণ্ড বলেন, ফুল বলেন, পাতা বলেন, সবুজ অংশ বলেন, বা তার আম ফুল ফল বলেন, সেই ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করতে পারবে না। কিন্তু এই 5% নাইট্রোজেন থাকার কারণে হয় কি? এই নাইট্রোজেনই হচ্ছে প্রোটিনের মূল উৎস। প্রোটিনের মূল উৎস হলো এই নাইট্রোজেন। নাইট্রোজেন যদি না থাকে তাহলে কিন্তু প্রোটিনটাই তৈরি হবে না। এই 5% নাইট্রোজেন করবে কি? তখন এই যে প্রোটিনগুলো বিভিন্নভাবে গাছে থাকবে এবং এই এক্সট্রা প্রোটিনটা যোগ হয়ে এই প্রোটিন সংশ্লেষণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিবে। দুটি বিষয় খেয়াল রাখবেন কি কি? যে এরোজেনিক অ্যাসিডটা মূলত ফুল, ফল, শিকড় এই জিনিসগুলো বৃদ্ধির ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে। আর হাইড্রোলাইজ প্রোটিনটাও কিন্তু গাছের পাতা, শাখা প্রশাখার পাশাপাশি শিকড়ের ক্ষেত্রেও। যেহেতু বিভাজন ঘটায় সে, সেহেতু শিকড়ের বিভাজনেও সে মুখ্য ভূমিকা পালন করে। আবার এলজেনিক অ্যাসিডটা শিকড়কে লম্বা করার জন্য কাজ করে, অর্থাৎ বৃদ্ধি, প্রলং করা, লম্বা করার কাজটা করে থাকে সব এলজেনিক অ্যাসিড বিভিন্ন কোষকে। আর কোষগুলো বিভাজনের কাজটা করে থাকে হচ্ছে এই হাইড্রোলাইজ প্রোটিন। পিএইচ দ্রবণটা কি করবে? এদের কাজগুলো করার জন্য, সুন্দর একটি ক্ষেত্র তৈরি করার জন্য, পরিবেশ ঠিক করার জন্য সবচেয়ে ভূমিকা রাখবে হচ্ছে এই পিএইচ দ্রবণটি, যেটা একটু অ্যাসিডিক, 3.5 থেকে 7 এর মধ্যে। আর একটা কাজ কি? সেটা হচ্ছে 5% নাইট্রোজেনটা প্রয়োজনীয় পরিমাণ রেডিমেড কিছু প্রোটিন সরবরাহ করবে, যে কারণে কিন্তু দ্রুত এই প্রোটিনগুলো সংশোধন করতে পারবে গাছ এবং গাছের কোষ বৃদ্ধি পাবে, বিভাজনটা সহজ হবে, গাছের ফলমূলের গঠনটা ভালো থাকবে, ফুলের গঠন ভালো থাকবে এবং গাছের কিন্তু স্বাভাবিক সবুজ অংশেরও কিন্তু বৃদ্ধি হবে। তো এটি আমরা আসলে যখনই আমরা স্প্রে করি না কেন, যখন আমরা গাছের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করব, তখন সেটি গাছের ফুল, ফল, শিকড়, শাখা প্রশাখা এইগুলো বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে। আবার যখন আমরা গাছের যখন ফুল আসার সময় আসবে, ফল আসার সময় আসবে, তখন যখন আমরা স্প্রে করব, তখন আবার এটা কি করবে? তখন এই ফুল গঠনে বেশি ভূমিকা পালন করবে, ফল গঠনে বেশি ভূমিকা পালন করবে। আবার আমরা ফল গুটি হওয়া অবস্থায় যদি আমরা স্প্রে করি, সে সময়টা স্প্রে করলে আবার সে ফলের গুটিটাকে সুন্দরভাবে যদি তারা গঠনটা ভালো হয়, আকারে বড় হয়, রসালো হয়, সেই কাজেও কিন্তু সহায়তা করবে। সেটা গাছের ফলও হতে পারে, আবার কন্দ হতে পারে, যে দানাটা গঠন হবে, সহজ কথা। তো আমি আশা করি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি যে এই যে প্রোটিজিম যে পিজিআরটি বা সামুদ্রিক শৈবালটি, তার ভিতরে থাকা এই যে এই সামুদ্রিক শৈবালের নির্যাসটা, এই নির্যাসটাতে কি কি থাকে এবং সেই জিনিসগুলো কি কি ভাবে ভূমিকা পালন করে এই গাছের বিভিন্ন পর্যায়ের বৃদ্ধি, তাদের ফলমূল বৃদ্ধি, শাখা প্রশাখার বৃদ্ধিগুলো এবং সেগুলোকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে। তো সেই জন্য এই পিজিআর গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন যে সার আর পিজিআর কিন্তু এক জিনিস নয়। সারের বিকল্প কিন্তু পিজিআর নয়। সার যেটা আমরা দিব, এই সারগুলোকে পিজিআরটি একটি কাজে লাগাবে, অর্থাৎ সারগুলোকে গাছের জন্য অ্যাভেলেবল করতে সহায়তা করবে, সেগুলোকে গাছের ভিতরের ফ্যাক্টরির কার্যক্রম করতে সহায়তা করবে। কিন্তু আমাদের সার যদি না দেই, প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, এই যে আরো যেই নিউট্রিয়েন্ট গুলো, এইগুলো যদি আমরা না দিই বা এইগুলো যদি মাটিতে না থাকে বা গাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পিজিআর কিন্তু খুব বেশি বড় ভূমিকা পালন করতে পারবে না। কারণ এইগুলো যদি না পাওয়া যায়, সেটাকে আপটেক করার জন্য বা গ্রহণ করার জন্য গাছকে কিভাবে সহায়তা করবে? এগুলো তো থাকতে হবে অবশ্যই। যেই কারণে
সার এবং পিজিআর কিন্তু কোনোভাবেই এক জিনিস না। আবার পিজিআর কে হয়তো অনেকে মনে করতে পারেন ছত্রাকনাশক বা কীটনাশক, এটাও কিন্তু ভুল ধারণা। পিজিআর কিন্তু কোনোভাবে ছত্রাকনাশক বা কীটনাশক না। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। তো যেই আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে কি যে এই যে আমরা যারা কৃষি কাজ করি আমরা কিন্তু অনেকেই এই যে বিভিন্ন প্রকার সার, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পিজিআর, মাকড়নাশক, আগাছানাশক, বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট, যে জিনিসগুলো আমরা ফসলে দিয়ে থাকি ফসলের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য, সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া নেই। আমরা কিন্তু এই সারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে, এদের কাজগুলো সম্পর্কে জানি না। আমরা কীটনাশকের বিভিন্ন গ্রুপগুলো সম্পর্কে জানি না। আমরা ছত্রাকনাশকের বিভিন্ন গ্রুপ সম্পর্কে জানি না। পিজিআর বিভিন্ন প্রকারভেদ, কোনটি কি কাজে লাগে, কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে জানি না। মাকড়নাশকের যে গ্রুপগুলো সেটা সম্পর্কে জানি না। এই যে বিভিন্ন রকম কেমিক্যাল, এগুলোর গ্রুপ সম্পর্কে আমাদের কিন্তু পরিষ্কার ধারণা নেই। যেই কারণে আমি আপনাদের জন্য একটি কোর্সের ব্যবস্থা করেছি, যে কথাটা আমি এখন বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই কোর্সটিতে হচ্ছে মূলত বালাইনাশক এক্সপার্ট কোর্স। এই কোর্সটি আপনারা করতে পারলে এই সকল ধরনের যে কেমিক্যাল ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো সম্পর্কে আপনারা ডিটেলস ধারণা পাবেন, তাদের গ্রুপ সম্পর্কে ধারণা পাবেন, এবং গাছের কোন রোগের জন্য, কোন বৃদ্ধির জন্য কি কারণে আসলে কোনটি ব্যবহার করতে হবে, কখন কোন গ্রুপটি প্রয়োজন হবে, এ বিষয়ে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে। তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে আপনার ফসলটাকে চাষ করতে পারবেন এবং ভালো ফলনটা অর্জন করতে পারবেন। বালানাশক এক্সপার্ট কোর্সটি শুরু হচ্ছে এই যে 28শে ফেব্রুয়ারি থেকে 4 দিনের ক্লাস, 3 মার্চ পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম ব্যাচটি। এই প্রথম ব্যাচ, আর তারপরে আবার হচ্ছে 5 মার্চ থেকে শুরু করে 8 মার্চ পর্যন্ত দ্বিতীয় ব্যাচ। তো এইটার জন্য কিন্তু আমি আপনাদের যে অনলাইন কোর্সটি করাবো, সেই অনলাইন কোর্সটি এটার সময় থাকবে হচ্ছে রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত, পরপর 4 দিন 4টা ক্লাস হবে। এবং এই কোর্সটাতে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। এবং এই রেজিস্ট্রেশনের জন্য আমি খুবই অ্যাফোর্ডেবল একটি ফি ধরেছি, মাত্র 200 টাকা ফি ধরেছি আমি। তো আপনি এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আগে আপনার নাম, আপনার ঠিকানা এইগুলো পূরণ করবেন। এগুলো পূরণ করার মোটামুটি 48 ঘন্টার ভেতরে আপনারা এই 200 টাকা সেন্ড মানি করবেন। আমি আপনাদেরকে একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি। এই বিকাশ নাম্বারে আপনারা সেন্ড মানি করতে পারবেন 01717005357। এই বিকাশ পার্সোনাল যে নাম্বারটি, এই পার্সোনাল নাম্বারে আপনারা সেন্ড মানি করে আপনাদের এই রেজিস্ট্রেশন ফিটা দিতে পারবেন। আর অবশ্যই আপনারা আগে আপনারা ফোন করে আপনাদের নাম ঠিকানা বলে আপনাদের রেজিস্ট্রেশনটা, প্রি রেজিস্ট্রেশনটা করবেন। এরপরে আপনারা মোটামুটি 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে আপনারা এই বিকাশ নাম্বারটিতে এই রেজিস্ট্রেশন ফিটি আপনারা সেন্ড মানি করে আপনাদের রেজিস্ট্রেশনটা পুরোপুরি কনফার্ম করবেন। তো একটু বলে রাখি যে আমার প্রথম যে ব্যাচটি 28 ফেব্রুয়ারি থেকে যে 3 মার্চ পর্যন্ত, এই প্রথম ব্যাচটি কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে। আমি কোর্স অফার করার আগেই আমার পরিচিত যারা ওনারা যোগদান করে ফুলফিল করে ফেলেছেন। আর সেকেন্ড যেই কোর্সটি, অর্থাৎ 5 মার্চ থেকে 8 মার্চ যে দ্বিতীয় ব্যাচটি, এই দ্বিতীয় ব্যাচেরও প্রায় অর্ধেক সিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যোগাযোগ করে বাকি অর্ধেক সিটে আমি আপনাদেরকে ভর্তি করতে পারবো। এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার আবার পরের ব্যাচে যেতে হবে। পরের ব্যাচটা হয়তো আমি একদিন গ্যাপ দিয়ে 10 মাস থেকে শুরু করবো আরকি। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে আপনারা এই যে বালাইনাশক এক্সপার্ট কোর্সটি, এই বালাইনাশক এক্সপার্ট কোর্সে অংশগ্রহণ করার জন্য। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে রিপ্লাই দিব। আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।